একটা নিউডের উপরই শুট ছিল। তো আমি লক্ষ্য করছিলাম যে উনি আমার সাথে নিজের ছবিও কোনোভাবে মিরর সেলফি, মানে মিররের যে কিছু ফটোগ্রাফি হয়, তা উনি প্রথমে বললেন আমাকে যে সেরকম ছবি তুলবেন, কিন্তু সেটা করতে গিয়ে আমি লক্ষ্য করি উনি ওনার সাথে আমার নিজের ছবি তুলে নিচ্ছেন। আমি সাথে সাথে ওনাকে নক করি এবং ওনাকে দিয়ে লিখিয়ে নিই যে উনি এটা করেছেন। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवालকে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, প্রসিদ্ধ নিউড আর্ট মডেল নান আদার দেন শর্মিষ্ঠা রায়চৌধুরী আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা ওনার ব্যাপারে কথা বলবো, ওনার জার্নির ব্যাপারে কথা বলবো, ওনার সাকসেস স্টোরিটাকে আমরা আরো এনরিচ করতে চাই। শর্মিষ্ঠা, প্রথমে তো তোমাকে খুব সাধুবাদ জানাই যে তুমি এমন একটা সাবজেক্ট চুজ করেছো যেটা সত্যি দরকার ছিল। অনেকেই জানে না যে এই নিউড আর্ট মডেল বা নিউড আর্ট মডেলিং কাকে বলে। সবাই ফ্যাশন মডেলিং নিয়ে কথা বলে, ফ্যাশন মডেলদের নিয়ে কথা বলে, বাট তোমার সাবজেক্টটা বা তোমার স্টোরি নিয়ে খুব কম লোকই আছে যারা কথা বলে। আমরা সবই জানবো শর্মিষ্ঠার মুখ থেকেই। শর্মিষ্ঠা, একটু বলো তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, তোমার স্কুলিং কোথা থেকে হয়েছিল? নমস্কার, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং বিশেষ করে টিভি চ্যানেলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি আসলে সমস্ত ধরনের মডেলিং করি, কিন্তু আমার যে লাস্ট এক্সিবিশন হয়েছিল দ্য শেডস অফ নিউড, সেটা সৌজন্যে পৃথিবীবাসী এখন আমাকে নিউড আর্ট মডেল হিসেবেই চিনছে। কারণ আমি মডেলিংটা যখন এসেছি তার আগে আমার ব্যাকগ্রাউন্ডে আর্ট নিয়ে আমি ভীষণভাবে চর্চা করতাম, মানে মডেলিং নয়, আমি শিল্প বিষয়ে চর্চা করতাম। তো সেই ক্ষেত্রে নিউড মডেলিং বা আর্ট মডেল এটার যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেইটা আমি বুঝতে পারি। এবং আমার গুরু যিনি আছেন সুরজ চক্রবর্তী, তা উনি যেহেতু আর্ট কলেজে সবাইকে শেখান, তা উনিও এই বিষয়টা আমাকে বলেন এবং আমিও দেখি যে যে সমস্ত স্টুডেন্টরা আর্ট কলেজে শিখছে তারা যে মডেলকে দেখে ড্রয়িং করছে বা ফিগার স্টাডি করছে, তাদের ফিজিক সেটা ঠিকঠাক নয়। এবং সেখানে মানে ইয়াং কোনো জেনারেশন এসে যদি তাদেরকে সিটিং দেয় তো সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয় এবং ওরা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর তো মডেল পাচ্ছেই না।
সেক্ষেত্রে তাদের শিল্পটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে বিদেশি শিল্পীরা, যেখানে এইরকম মডেল পাওয়া একদম সহজলভ্য, তো সেক্ষেত্রে বিদেশে এই ধরনের পেন্টিং, ফটোগ্রাফি সেগুলো অনেক এগিয়ে যাচ্ছে ভারতের তুলনায়, যেখানে কিনা ভারত থেকে এই সমস্ত কিছুর উৎপত্তি। সেই জন্যই আমার এইখানে আসা, ফ্যাশন মডেলিং এর সাথে সাথে নুড মডেল বা আর্ট মডেল হিসেবে কাজ করা। যেটা বলছিলাম, আমার স্কুলিং, আমি বাটানগরের মেয়ে। বাটানগর গার্লস হাই স্কুলেই আমার পড়াশোনা। তারপর আমি কালকাটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করি, আর সাথে সাথে তো মডেলিংটা স্টার্ট করে দিই। যখন থেকে কলকাতা তিলোত্তমা উইন করি, মানে 2022-এ মিস কলকাতা তিলোত্তমা হয়েছিলাম, তারপর থেকে এবার ফুল ফেজে মডেলিংটা স্টার্ট করে দিই। তখন আর স্টাডির টাইমটা আমি অতটা পাই না, কিন্তু সাথে সাথে এখন আমি যেটা করছি, ভারতবর্ষে কিভাবে নুড শিল্পটা এসেছিল, মানে একদম আমাদের সনাতন যুগ, মানে অনেক আগে থেকে 4000, 5000, তারও অনেক অনেক আগে থেকে এই শিল্পটা এসেছে। তা সেটা কিভাবে এসেছে এবং বিদেশে এটা কিভাবে ছড়িয়েছে, এর বিস্তারটা নিয়ে, এইটা নিয়ে আমি রিসার্চ করছি। তো আমরা যেটা জেনেছি যে তুমি ছোটবেলা থেকেই মানে ফটোগ্রাফি তোমার শখ ছিল, হবি ছিল বলতেই পারি, পেন্টিং তোমার হবি ছিল, এবং তোমার বাবা একজন আমি যতদূর জানি যে ফুটবল প্লেয়ারও ছিলেন, রাইট? তো এই সাবজেক্ট থেকে একটু মানে ডাইভার্টেড হয়ে তুমি এই এরকম দিকে মানে কি করে এলে, মানে শুরুটা কিভাবে হয়েছিল? ছোটবেলা থেকে এমনিতে আঁকা এগুলো আমি শিখতাম। আমি নিজে ফটোগ্রাফি করতে ভালোবাসতাম। এই জন্য বললাম, মানে তুমি একজন মানে একটা মডেলকে তোমার লোকেট করা উচিত, বাট এখন উল্টো হয়ে গেছে, মানে তোমাকে লোকেট করছে আর কি অ্যাজ এ মডেল, রাইট? আর্টের সমস্ত ক্ষেত্রটাই আমার ভালো লাগে। আমি নিজের ছবি নিজে তুলে প্র্যাকটিস করতাম যখন আমি একদম ছোট ছিলাম। কাউকে আমি পেতাম না, তো তার জন্য আমি ওই নিজে নিজে ছবি তুলতাম। দেন আমার গুরুর সাথে আমার পরিচয় হয় এবং মডেলিংটাকে শেখা, যেটা বলে, মানে ইচ্ছে হলো করাটা নয়, পুরো দমে আর কি শিখতে থাকি। আর এভাবেই এগোচ্ছে দিন দিন, মানে আরো কিভাবে নতুন সেকশন তৈরি করা যায় মডেলিং এর, সেইগুলোর দিকে আমি লক্ষ্য রাখছি। মানে একই ধরনের যে ফ্যাশন মডেলিং হয়ে আসছে, সেইটা থেকে বেরিয়ে নতুন ফর্ম কিভাবে তৈরি করা যায় সেটাকে আমি লক্ষ্য রাখছি, যাতে নতুন নতুন জিনিস তৈরি করা যায়। যখন তুমি ডিসাইড করলে যে তুমি এই নিউড আর্ট মডেলিং করবে, তখন বাড়ি থেকে কি কোনো রকম মানে চাপ এসেছিল, বা এইগুলো সেইভাবে মানে গ্রহণযোগ্যতা নেই সোসাইটিতে, তো সেই তরফ থেকে মানে কোন রকম অবলিগেশনস এসেছিল বা হার্ডলস এসেছিল, সেটাকে তোমাকে ওভারকাম করতে হয়েছে, এরকম কিছু কোনো ঘটনা? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু টোটালি ফুটবল রিলেটেড, তো আর্ট সম্বন্ধে কারোর তেমন কোনো আইডিয়াই নেই। তো আমাকে ফ্যামিলিতে বোঝাতে হয়েছিল, বাধা আসেনি, বুঝিয়ে এই জায়গাটায় আনতে হয়েছে। আর হ্যাঁ, প্রথমে তো একটা কারোর ইতস্তত বোধ হবেই, কারণ আমরা ওই রকম কালচারে মানুষ হইনি যে ছোট থেকে বিকিনি পরে অভ্যস্ত, যেটা বিদেশি কালচারে হচ্ছে। তো আর নিজের মাইন্ডটাকেও প্রিপেয়ার করতে হয়েছিল, কারণ আমি এই শিল্প সম্বন্ধে জানি, কিন্তু নিজেকে সেই শিল্পের ক্যানভাস তৈরি করাটা, ওটা একটা অনেক বড় জার্নি। তো সেই জার্নিটা যেতে গিয়ে আমাকে যেটা হেল্প করেছে সেটা হচ্ছে ভারতের আধ্যাত্মবাদ, যেটা আমাকে নিজেকে ওই জায়গাটায় বসাতে হেল্প করেছে। আর সমাজের থেকে বাধা, মানে সমাজের কথা আমি আসলে চিন্তাই করিনি। আমি আসলে নিজে মানে পরামর্শদাতা বলতে আমি নিজের পরামর্শদাতা এবং আমার গুরু, আমার ফ্যামিলি, এর বাইরে আর কারোর কথা আমি তেমন শুনে চলি না। তো কে কি বলছে সেইটা নিয়ে আমার অসুবিধা হয়নি। আর সাধারণত এখনো অবধি আমার সম্বন্ধে কোনো মানে এইরকম কাজ করছি বলে বিতর্কিত খুব একটা আমাকে সমস্যা করতে হয়নি। যেহেতু এখানকার মানে বিখ্যাত শিল্পীরা যারা অনেকদিন ধরে এই ফিল্ডে আছেন, অভিজ্ঞ, তারা যেহেতু আমার পাশে রয়েছেন এবং একদম দাদার মতো নিজের, তো সেই ক্ষেত্রে ওটা আমার একটা খুব বড় সাপোর্ট। কারা কারা তোমার সাপোর্ট সিস্টেম হিসেবে তুমি মনে করো? কেন আমি শুনলাম যে সনাতন দিনদাও এগিয়ে এসছেন আর কি, ওনার মতো এরকম শিল্পী, আর কারা কারা এগিয়ে এসছেন তোমার সাথে? এখানে প্রচুর জন রয়েছেন। এখানে তো ফটোগ্রাফার্স, স্কাল্পচার্স আর পেইন্টার্স, 3 ধরনের ফিল্ডের লোকজনই রয়েছেন এবং এরা প্রত্যেকেই একেবারে একদম হ্যাঁ পাশে থেকেছেন। শিল্পী গোপাল নস্কর রয়েছেন, অনেকে রয়েছেন, অনেকে, মানে তাহলে আমাকে অনেক বড় লিস্ট বলতে হবে, কারণ উল্লেখনীয় নাম তুমি বলতে চাও?
হ্যাঁ, রাজু দেবনাথ, রাজুদা রয়েছেন। রাজুদা মানে যিনি ওই পরিচালকও। উনি বিউটিফুল লাইফ রিসেন্ট প্রডিউস করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো প্রচুর জন রয়েছেন। তারপর দিল্লির একজন এসেছিলেন, বা দিল্লি থেকে সতীনাথ দাস বলে, উনি আগের বছর ছিলেন কিন্তু এই বছর উনি আসতে পারছেন না। কিন্তু এরকম প্রচুর জন রয়েছেন এবং সবাই সাপোর্ট করছেন খুব ভালোভাবে। আগের বার আমার বাবাও আমার ফটোগ্রাফি করেছিলেন। হ্যাঁ, সেটা এক্সিবিট হয়েছিল। আসলে এক্সিবিশন করাটা বড় ব্যাপার ছিল না। এক্সিবিশন করার উদ্দেশ্য এটাই যে সমাজে মানুষ এটা বুঝতে পারে যে নুডটা একটা শিল্প এবং শিল্পে কতটা এটা দরকার, আর আরো যে মডেলসরা রয়েছে তারা যাতে শিল্পের জন্য এগিয়ে আসে, এটাই উদ্দেশ্য। এই জন্য এটা পার্ট 2 করা হচ্ছে এবার আরো বড় আকারে, এবং ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পীরা রয়েছেন, ইংল্যান্ডেরও 2 জন রয়েছেন। আমরা জানি যে কিছুদিন আগে একটা এক্সিবিশন হয়ে গেছে যেখানে ও পার্টিসিপেট করেছিল, যার নাম দেওয়া হয়েছিল শেডস অফ নিউড। সেটারই পার্ট 2 আসতে চলেছে, এবং কোথায় কবে হবে ও জানাবে। এটি মার্চে হবে, ডেট ফাইনাল নয়, আমরা আপডেট দেব। আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব থেকে এই এক্সিবিশনটা করা হয়, আর এটা সম্ভবত ICCR এ হবে। আগের বছর এটি নজরুল তীর্থে হয়েছিল। যেহেতু এখনো অনেকটা টাইম রয়েছে, শিল্পীরা কাজ তৈরি করছেন, ওই জন্য জায়গা বা ডেট এটা এখনো ফিক্সড হয়নি। আমরা আপডেট দিতে থাকবো। তো সবাইকে বলবো যে এভাবে সাপোর্ট করতে, যাতে আমাদের এবারের এক্সিবিশন আরো ভালোভাবে আমরা করতে পারি। জিজ্ঞেস করবো যে সবারই মানে লাইফে মানে ওঠা নামা থাকে, রাইট? হয়তো সমাজ থেকে কোনো চ্যালেঞ্জ তুমি ফেস করলে না, বা কোনো অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস এলো না, বাট তোমার চলাকালীন মানে এই যাত্রার দরুন ধরো তুমি মোটামুটি 5-6 বছর হলো তো নাকি? না, আমি প্রফেশনালি করছি 2018 সাল থেকে। হ্যাঁ, মোটামুটি অলমোস্ট আমরা 6 বছরই কাউন্ট করতেই পারি। এই 6 বছর তোমার জার্নি, কোন রকম ধরো কোনো ফানি ইনসিডেন্ট বা মোমেন্ট থাকতেই পারে, বা কোনো ধরো অকওয়ার্ড সিচুয়েশনে তোমাকে পড়তে হয়েছে, সেরকম থাকতে পারে। তো যদি তুমি কিছু শেয়ার করো, যারা দেখছে তোমার মতো ধরো একজন এরকম নিউড আর্টকে মানে নিজের লাইফে মানে অ্যাকোমোডেট মানে করতে চাইছে, তারা প্রেরণা পাবে। ফানি মোমেন্টস বলতে গেলে ঠিক ফানি নয়, মানে কিছু এমনি মোমেন্ট শেয়ার করছি। আমি লাস্ট টাইম পুরুলিয়াতে শুটে গিয়েছিলাম। তা ওখানে আমরা আউটডোর নিউজ শুট করছি, যেহেতু আমরা পারমিশন করিয়ে নিয়েই করি, কিন্তু যেহেতু আঞ্চলিক কিছু লোকের সাহায্যের প্রয়োজন হয়, তা ওখানে একটা আদিবাসী গ্রাম ছিল। তা আমরা এখানকার কালচারে আমাদেরকে সভ্য বলি, তথাকথিত সভ্য। তা আদিবাসীদের আমরা অসভ্য মনে করি। কিন্তু এখানে যদি আমি আউটডোর প্লেসে নিউজ শুট করতে যাই, সকলে একটা খারাপ ধারণা করবে, আর লোকে অন্যদিকে সেন্স নেবে যে এটা কি হচ্ছে। কিন্তু ওখানে গিয়ে আমি যেটা বুঝেছি, ওরাই আসলে সভ্য, কারণ ওরা পুরোপুরি কালচার কি, আর্ট কি এটা বোঝে। প্রত্যেক বাড়িতে ঢুকলে আর্টের একটা প্রকাশ দেখতে পাওয়া যায়। আর ওরা সকলে মানে মহিলা পুরুষ সকলে ছিল, এবং বাচ্চারাও ছিল যারা আমাকে হেল্প করেছে। ওদের জিনিসপত্র এনে দেওয়া, বিভিন্ন কিছু দিয়ে ওরা ছিল, হেল্প করেছে। একবারের জন্য জিজ্ঞেস করিনি এটা কি হচ্ছে, এবং ওরা খুব ইন্টারেস্ট নিয়েছিল, বুঝতে পারছিল, মানে যেটা আমাকেও ভীষণ ইন্সপায়ার করেছে। মানে যেটা আমার মানে আমরা তো ওয়েস্টার্ন কালচার বা এগুলো দেখে অভ্যস্ত হচ্ছি, কিন্তু ওরা তো বাইরের জগতের সাথে মিশতে পারছে না। কিন্তু তাহলেও যে ওরা শিল্পটাকে এতটা বোঝে এবং অন্যদেরকে যে সাহায্য করার প্রবণতা, এটা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে। আর কোনো অকওয়ার্ড সিচুয়েশন, এটা তো গেল তোমাকে ওরা সাপোর্ট করলো, হতেই পারে কোনো রকম অকওয়ার্ড সিচুয়েশন যেখানে তুমি পড়েছো, তার থেকে তুমি টেকনিক্যালি মানে যেহেতু তুমি সাউন্ড অনেক, আমি যেটা জানি, সেখানে তুমি বেরিয়ে আসতে পেরেছো, এরকম কিছু ঘটনা? অন্য একটা বিষয় বলবো যেটা থেকে আমি মডেলদের সতর্ক করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখনকার যে ইন্ডাস্ট্রি, সবাই আমি জানি যে একটা কথা চলে এসেছে, কম্প্রোমাইজ। শুধুমাত্র মডেলিং বা অ্যাক্টিং ফিল্ড নয়, এটা এখন বিভিন্ন ফিল্ডেই ঢুকে পড়েছে। এবং এতে শুধুমাত্র যে প্রডিউসার বা ডিরেক্টর এরকমই যে এরা জড়িত বা এরাই করছে এরকমটা নয়। আসলে বিভিন্ন মডেলস বা অ্যাক্ট্রেস এরাও এই জায়গাটা তৈরি করে দিয়েছে, যার জন্য এটা হচ্ছে। তাই আর প্রত্যেকেই মোটেই খারাপ নয়। এখানে তো মানে আমি যাদের সাথে মিশেছি, এই শব্দটার সাথেই হয়তো এটা পরিচিত নয়, এরকম ধরনের মানুষ।
তো যেহেতু কিছু ফ্রড মানুষেরা, এরা আদতেও শিল্প বোঝে না, তারাই এটা করছে, কোনো শিল্পী এটা করতে পারে না। যে শিল্পের মর্যাদা বুঝবে সে এই ধরনের কিছু করবেই না। কিন্তু এই সমস্ত ফ্রড মানুষজন, এরা তো ইন্ডাস্ট্রিটা ঢুকে পড়ে নিজেদেরকে এই ইন্ডাস্ট্রির মানুষ বলছে, তো এদের থেকে সাবধান হতে হবে। হ্যাঁ, আমার সাথে একবারই এরকম ঘটনা হয়েছিল। তো আমি একটা 5 স্টার রিসর্টে শুটে গিয়েছিলাম, ওটা প্রমোশনাল শুট ছিল। তো প্রথমে কিছু বলেনি, তারপর কিছু অকার্স মোমেন্টস আসে এবং আমি সাথে সাথে মানে আর কি আমি বলি যে হোটেলে জানিয়ে দেবো, এরকম কিছু স্টেপস নিই এবার যাতে ওরা ভয় বলতে পারো। হ্যাঁ, আসলে আমি কাউকে মানে আমার বলতে অসুবিধা নেই, কিন্তু কারোর নাম না নিয়ে তুমি ঘটনাটা বলতে পারো। মানে অ্যাকচুয়ালি ওটা একটা নিউডের উপরই শুট ছিল। তো আমি লক্ষ্য করছিলাম যে উনি আমার সাথে নিজের ছবিও কোনোভাবে মিরর সেলফি, মানে মিররের যে কিছু ফটোগ্রাফি হয়, তা উনি প্রথমে বললেন আমাকে যে সেরকম ছবি তুলবেন, কিন্তু সেটা করতে গিয়ে আমি লক্ষ্য করি উনি ওনার সাথে আমার নিজের ছবি তুলে নিচ্ছেন। আমি সাথে সাথে ওনাকে নক করি এবং ওনাকে দিয়ে লিখিয়ে নিই যে উনি এটা করেছেন, এবং ফার্দার কিছু করলে আমি স্টেপস নেব। কিন্তু আমি প্রত্যেক মানুষকে সুযোগ দিতে চাই, কারণ কেউই আমার শত্রু নয়, কেউ ভুল করতেই পারে। তাই আমি ওনার বিরুদ্ধে কোনো স্টেপস নিই না, এবং উনিও ভীষণ লাস্টে দুঃখে মানে সরি ফিল করেছিলেন, আমাকে বলেনও যে এরকম আর হবে না। আসলে যিনি কোঅর্ডিনেটর নাকি ছিলেন, তা উনি বলেছিলেন যে উনি এরকম কিছু করতে চান, কিন্তু কোঅর্ডিনেটর আমাকে জানাননি। তাই সে আর কি খুব ভুল করে ফেলেছে এটা বলছিল, তার জন্য আমি কোনো স্টেপস নিইনি। কিন্তু আমি বলছি যে প্রত্যেক মডেলস থেকে এটার থেকে সতর্ক থাকতে হবে, তার জন্য কারোর একটা গাইডেন্সেও থাকা দরকার, যেটা এখনকার মডেলরা পায় না। আমার খুব সৌভাগ্য যে আমি পেয়েছি। তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো কাজ করার আগে কাজটা কতটা জেনুইন সেটা জেনে নেওয়া ভীষণ দরকার। কোনো জায়গায় হঠাৎ করে চলে গিয়ে একটা খারাপ মোমেন্টস এর শিকার হয়ে গেলাম, সেটা করা যাবে না। আগের থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে এবং একটি টোকেন মানি বা অ্যাডভান্স অবশ্যই নিতে লাগবে, এটা নেওয়া দরকার, তাহলে আমি কনফার্ম যে কাজটা হচ্ছে। তো এটাই হলো ব্যাপার, এই দিকগুলো খেয়াল রাখতে হবে। এরকম মোমেন্টস আমার জীবনে একবারই এসেছে। আসলে আমি এখানে কাজ করি না সাধারণত, আমি বহুদিন ধরে ইটালি প্রোডাকশন হাউসের সাথে কাজ করছি, এখানে আমি খুব কম কাজ করি। তো এই ইন্ডাস্ট্রিতে যেহেতু এগুলো ঘটছে, তাই জন্য আমার এটা বলা। তো মানে বাইরে বিদেশি যে শুট গুলো করো, কাদের সাথে করো একটু যদি জানো? আমি আসলে এখানকার মানুষের সাথেই করছি, কারণ আমার বিদেশে গিয়েই কাজ করার কথা, কিন্তু আমি এখানেও যেহেতু অন্যান্য কাজের সাথে যুক্ত হয়েছি, এই যেমন এক্সিবিশন, তো তার জন্য আমার পক্ষে সম্ভব নয় এখন ওখানে গিয়ে হঠাৎ করে কাজ করা। তাই ওনারা প্রজেক্ট দিচ্ছেন, আমি এখান থেকে কাজ করে ওদেরকে বাই অনলাইন মোডে কাজ করছি। আর এমনি আগামী দিনে তোমার কি কি কাজ আসছে এই এক্সিবিশন ছাড়া? এই এক্সিবিশন ছাড়া আমি এখন ফিল্মে ঢুকে এসেছি কিছুটা। জানো মানে কি চলছে আর কি? আসলে আমি শুধু মডেলিং করবো এরকমটা তো নয়, মানে আমার আর্টের যে কোনো ফিল্ডই ভালো লাগে, আমি প্রথম থেকেই বললাম। আমার সমস্ত বিষয়ে খুব ইন্টারেস্ট আর্টের। তো রাজু দেবনাথ কি অফার করেছেন নাকি না? হ্যাঁ, দাদাও আছেন। তবে আমার রিসেন্ট যে ফিল্মটা স্টার্ট হয়ে গিয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি গঙ্গারিডাই সভ্যতা নিয়ে। আচ্ছা, তা এটার পরিচালক হচ্ছেন আশ্রুজিৎ বাসু। হ্যাঁ হ্যাঁ, তো এটা খুব নতুন ধরনের একটা ফিল্ম হতে চলেছে, কারণ এই বিষয়টা একেবারেই আমাদের হিস্ট্রিতে কোথাও পড়ানো হয় না। যেমন ভাবে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা এগুলো পড়ানো হয়, কিন্তু এই গঙ্গারিডাই সভ্যতা এইটা সম্বন্ধে একেবারেই জানি না। তো এটা নিয়েই পুরো ফিল্মটা হচ্ছে, এখানে আমি লিড ক্যারেক্টার হিসেবেই আছি। ওটার কাজ স্টার্ট হয়ে গিয়েছে। মানে এটা কি কোনো মানে ইন্টারন্যাশনাল প্রজেক্ট নাকি না আমাদের ন্যাশনাল? ইন্টারন্যাশনাল লেভেলই হবে। মানে ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টারি আমরা বলতে পারি। এটা ডকুমেন্টারিও হবে, বাট এটার ওয়েব সিরিজও থাকবে। আর যেতে যারা আমাদের দর্শক এই মুহূর্তে তোমাকে দেখছেন, কি আপিল করবে নিজের জন্য? আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে তিলোত্তমা নিয়ে যে কাণ্ডটা হয়েছে, তো এইরকম সমাজের এইরকম একদম খারাপ অবস্থায় দাঁড়িয়ে শিল্পটাকে সমাজে ভীষণভাবে দরকার, এটা আমি মনে করি। কারণ শিল্পই একমাত্র জিনিস যা সমাজের মানসিকতা অনেক উচ্চ স্তরে নিয়ে যেতে পারে।
তখন যে কোনো মানুষ যে শিল্প ভালোবাসে কোনো নারীকে সে ভোগ্য বস্তু হিসেবে দেখতে পারবে না। সে যে কোনো নারীকে তখন তার দেবীর স্থানেই বসাবে এবং সম্মান করবে। একমাত্র শিল্পই সেই জায়গাটা তৈরি করে দিতে পারে। তাই সবাইকে শিল্প নিয়ে একটু চর্চা করতে হবে বা ভালোবাসতে হবে। চর্চা না করলেও তাতে সমাজের ভালো হবে, এইটুকুই বলা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শর্মিষ্ঠা, আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আমার ভীষণ ভালো লাগলো আজকের এই সুন্দর সময়টা কাটানোর জন্য। আর আমাদের যে এক্সিবিশন, আবারও সকলকে ইনভাইট করছি, চ্যানেলের সকলকে এবং সকল দর্শক যারা দেখছেন, আমাদের এক্সিবিশন মার্চে আসতে চলেছে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।